আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি সিলেট বোর্ড 2025 সালে এসেছিল। তো সিলেট বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। আমরা সেই তথ্যের আলোকে ক, খ, গ এই প্রশ্নগুলো সমাধান করব। তার আগে একটু কথাটা বলে রাখতে চাই, সেটি হচ্ছে আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া, সেখানে বলা হলো পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10। পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10। এটা একটা তথ্য। এফ সাচ দ্যাট আর মাইনাস 2 রিলেট টু আর মাইনাস 1 একটি ফাংশন যা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 দ্বারা সংজ্ঞায়িত। তাহলে এই যে উদ্দীপকের তথ্যগুলো দেওয়া আছে, প্রথমে পি অফ এক্স দ্বারা একটা ফাংশন দেওয়া, একটা বহুপদী দেওয়া। এরপর আবার একটা ফাংশনের তারা বলল এই তীর চিহ্নের আগের যে অংশটা, সবাই একটু খেয়াল করি, এই যে সাচ দ্যাট চিহ্নের আগে যে এফ আছে, এটা মূলত ফাংশনকে বোঝানো হচ্ছে। তীর চিহ্নের আগের অংশটুকু দ্বারা ডোমেনকে বোঝানো হয়, তীর চিহ্নের পরের অংশটা দ্বারা কো ডোমেনকে বোঝানো হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমাদেরকে বলল যে এখানকার যে ফাংশনটা, সেই ফাংশনটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2। এই ফাংশনটার ব্যাপারেই ওখানে তথ্যগুলো দেওয়া আছে। এই ফাংশনের ব্যাপারেই ওখানে তথ্য দেওয়া রয়েছে যে এই ফাংশনটার ডোমেন হলো এটা, কো ডোমেন হলো এইটা। তো এটা উদ্দীপক। আমরা ক নাম্বার প্রশ্নে চলে যাই। আমরা পুরো প্রশ্নটারই সমাধান করব। ক নাম্বার প্রশ্নে কি বলছে? 6x স্কোয়ার ওয়াই মাইনাস 12x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 3 বহুপদীটিতে x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করো। 6x স্কোয়ার ওয়াই মাইনাস 12x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 3, এই যে বহুপদীটা, এই বহুপদীটিতে x চলকের মাত্রা ও ধ্রুবপদ নির্ণয় করতে বলা হয়েছে। x চলকের মাত্রা, তাহলে এই বহুপদীটা যদি x চলকের বহুপদী হয়ে থাকে, তাহলে মাত্রাটা কি হবে? x এর যতগুলো পাওয়ার দেওয়া আছে, এখানে যেই পদগুলো রয়েছে সেই পদগুলোর মধ্যে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা, তাকেই বলা হবে মাত্রা। x এর সর্বোচ্চ যেই পাওয়ার এখানে রয়েছে তাকেই বলা হবে x চলকের মাত্রা। এই বহুপদীটিতে x চলকের মাত্রা কত হবে? আমরা দেখতেছি x এর পাওয়ার 2, x এর পাওয়ার 4, আর এখানে কিছু নাই মানে x এর পাওয়ার 0। তাহলে আমরা সবচেয়ে বড় দেখতেছি এটা, x এর পাওয়ার 4। তাহলে আমরা বলবো x চলকের মাত্রা হচ্ছে 4। এবার বলছে ধ্রুবপদ নির্ণয় করো। ধ্রুবপদ কি? চলক বর্জিত যেই পদটি থাকে, অর্থাৎ চলক দেখা যাচ্ছে না, চলক নাই এইরকম একটা পদ, যেটা চলকবিহীন যেই পদটা, চলক বর্জিত যেই পদটা, তাকে বলা হয় ধ্রুবপদ। এই -3 এখানে চিহ্ন সহ নিতে হবে, চিহ্ন প্রক্রিয়া চিহ্ন সহ নিতে হবে। এই -3কে বলা হবে ধ্রুবপদ। তাহলে চলেন আমরা এটা সমাধানটা এখান থেকে দেখিয়ে দিই ইজি হায়ার ম্যাথ বই থেকে। 6x স্কোয়ার ওয়াই মাইনাস 12x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 3, যদি এটাকে একটু সাজাই পাওয়ারের হিসাবে যদি সাজাই, -12x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কোয়ার ওয়াই মাইনাস 3। এই বহুপদীটিতে x চলকের মাত্রা হবে 4, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, ধ্রুবপদ হচ্ছে -3। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলছে? প্রমাণ করো যে f ফাংশনটি সার্বিক ফাংশন। প্রমাণ করো যে f ফাংশনটি সার্বিক ফাংশন। এই যে এখানের মধ্যে উদ্দীপকের মধ্যে যেই ফাংশনটা দেওয়া হয়েছিল, এই যে ফাংশনটা, এটা সার্বিক ফাংশন, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা, সার্বিক ফাংশন কখন হয় এটা নিয়ে আগে প্রথমে একটু কথা বলতে চাই। একটা ফাংশন সার্বিক ফাংশন হবে তখন যখন ফাংশনটির রেঞ্জ ফাংশনটির কোডোমেন সমান হবে। যখন ফাংশনটির রেঞ্জ ফাংশনটির কোডোমেন সমান হবে, তখন ওই ফাংশনটা হলো সার্বিক ফাংশন। তাহলে আমাদের এই যে উদ্দীপকের মধ্যে ফাংশনটার ডোমেন, আমি কিন্তু বলছি যে এই যে তীরচিহ্ন যে দেখা যাচ্ছে,
তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নের আগের এই অংশটাকে আমরা বলি ডোমেন, আর তীর চিহ্নের পরের অংশটাকে বলি আমরা কোডোমেন। তার মানে আমাদের প্রশ্নেই কিন্তু কোডোমেনের কথা বলা আছে। এই যে r-1 এটা হচ্ছে কোডোমেন। তো এই যে r-2 এটা মানে হচ্ছে বাস্তব সংখ্যা থেকে 2কে বাদ দিব। বাস্তব সংখ্যা থেকে 2কে বাদ দিলে যা কিছু থাকে তারা সবাই হচ্ছে এই ফাংশনটার ডোমেন। আর বাস্তব সংখ্যার সেট থেকে 1কে বাদ দিলে যা কিছু থাকে তারা সবাই হচ্ছে এই ফাংশনটার কোডোমেন। এটাই এখানে আমাদের বোঝানো হচ্ছে। তাহলে আমরা কোডোমেন পেয়ে গেলাম। কোডোমেন নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আমাদের এখন মূল কাজ হচ্ছে রেঞ্জ বের করতে হবে। কারণ একটা ফাংশনকে সার্বিক ফাংশন হইতে হইলে কি করতে হবে? ওই ফাংশনটার রেঞ্জ বের করব। রেঞ্জ আর কোডোমেন যদি সমান হয় তাহলে আমরা বলবো সার্বিক ফাংশন। তাহলে কোডোমেন তো আছেই, r-1, তাহলে যে করেই হোক এই ফাংশনটার রেঞ্জ বের হইতে হবে r-1। কারণ রেঞ্জ যদি বের হয় r-1, কোডোমেনও আছে r-1, আমরা বলবো সমান হয়ে গেছে, তাহলে এই ফাংশনটা সার্বিক ফাংশন। তাহলে এখন রেঞ্জ বের করতে হলে কি করতে হয়? একটা ফাংশন আপনাকে দেওয়া থাকলো, সেই ফাংশনটার রেঞ্জ কীভাবে করে বের করি? বিপরীত ফাংশনের মাধ্যমে। একটা ফাংশন দেওয়া আছে, আমরা সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশনের মধ্যে চলকের যেই মান বসানো সম্ভব সেই মানকে বলা হবে রেঞ্জ। সবাই একটু কথাটা খেয়াল করি। এমনিতে নর্মালি যেই ফাংশনটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই যে f(x) যেই ফাংশনটা দেওয়া, এই ফাংশনে আমরা চলকের যেই মান বসাইতে পারবো তাকে বলা হবে ডোমেন। আর আমরা এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। ওই বিপরীত ফাংশনের মধ্যে চলকের যেই মান বসাইতে পারবো তাকে আমরা বলবো এই ফাংশনটার, বিপরীত ফাংশনের না, এই ফাংশনটার রেঞ্জ। বিপরীত ফাংশন এটা একটা পদ্ধতি, রেঞ্জ বের করার একটা পদ্ধতি, যে এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। বিপরীত ফাংশন থেকে চলকের যেই মান বসানো সম্ভব তাকে বলবো এই মূল ফাংশনের রেঞ্জ। রেঞ্জ আর কোডোমেন আমরা তখন তুলনা করে দেখব। তাহলে আমি যদি এটা একটা সিরিয়াল লিখি আপনাদের এখানের মধ্যে, যে ধারাবাহিকতা, সেটি হচ্ছে আমরা যদি লিখি এরকম যে ফাংশন দেওয়া আছে, হ্যাঁ ফাংশন দেওয়া আছে, আমরা সেই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব। এরপরে বিপরীত ফাংশনটা থেকে রেঞ্জটা চলে আসবে। বিপরীত ফাংশনের রেঞ্জ না, রেঞ্জ চলে আসবে বিপরীত ফাংশন থেকে। এবার এই যে বিপরীত ফাংশন থেকে রেঞ্জ চলে আসবে, আমি আবার বলছি এই রেঞ্জ কিন্তু বিপরীত ফাংশনের রেঞ্জ না, বিপরীত ফাংশন থেকে চলকের যেই মান আসবে সেটা হচ্ছে রেঞ্জ। এবং কার রেঞ্জ? সেটা হচ্ছে এই মূল ফাংশনের রেঞ্জ। এই রেঞ্জটা হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। রেঞ্জ যদি কোডোমেনের সমান হয়, রেঞ্জ যদি কোডোমেনের সমান না হয়, ঠিক আছে, রেঞ্জ কোডোমেনের সমান, তাহলে আমরা বলবো সার্বিক ফাংশন। রেঞ্জ কোডোমেনের সমান না, তাহলে সার্বিক ফাংশন না। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম এখানের মধ্যে? একটা ধারাবাহিকতা লিখলাম। প্রথমে আমাদের যেই ফাংশনটা দেওয়া থাকবে আমাদের অঙ্কের মধ্যে, মূল যেই ফাংশনটা, সেই ফাংশনটার বিপরীত ফাংশন আমরা নির্ণয় করব। বিপরীত ফাংশন থেকে চলকের যেই মান আমরা পাবো তাকে বলা হবে মূল ফাংশনের রেঞ্জ। এবার রেঞ্জটা কোডোমেনের সমান নাকি সমান না? যদি রেঞ্জটা কোডোমেনের সমান হয় তাহলে মূল ফাংশনটা হচ্ছে সার্বিক ফাংশন। এই যে আমরা এইভাবে টান দিতে পারি, এই যে মূল ফাংশনটা হচ্ছে সার্বিক ফাংশন। আর রেঞ্জ আর কোডোমেন যদি সমান না হয় তাহলে মূল ফাংশনটা সার্বিক ফাংশন নয়। আমরা এইভাবে করে কথাটা বলতে পারি। এটা একটা ধাপ দিয়ে দিলাম। তাহলে চলেন, আমাদের অঙ্কের মধ্যে মূল ফাংশন দেওয়া আছে, আমরা এখন তার বিপরীত ফাংশন বের করব। সেখান থেকে রেঞ্জ চলে আসবে, রেঞ্জ আর কোডোমেন সমান কিনা তুলনা করে আমরা আমাদের মতামত জানিয়ে দিব। তাহলে আমরা এখন বিপরীত ফাংশন বের করতে চলে যাই, খ নাম্বার অঙ্কটার। তো বিপরীত ফাংশন যখন আমরা বের করতে যাই সেই ক্ষেত্রে আমরা লিখি এইরকমভাবে, সেটি হচ্ছে মনে করি এই যে প্রথমে তো ফাংশনটা দেওয়া আছে f(x) = x + 3 / x - 2। এরপর আমরা লিখি ধরি বা মনে করি y = f(x) =
এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এইভাবে করে আমরা লিখি। মনে করি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইড বাই এক্স মাইনাস টু। আমরা এখন এই ওয়াইয়ের সাথে এফ অফ এক্সের সম্পর্ক তৈরি করব, এই ওয়াইয়ের সাথে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এর সম্পর্ক করব। ওই সম্পর্কটা এখানে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। আমি যেই লাইনটা লিখলাম এই লাইনটা আপনারা এই জায়গাটার মধ্যে বসিয়ে দিতে পারবেন, এরপরে বাকি অংশটা অঙ্কটা সামনের দিকে আগাবে। তো আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এই এফটা যখন এই পাশে চলে আসবে এটা ইনভার্স হয়ে যাবে, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। এটা বোঝানোর জন্য কীভাবে আমরা বলি দেখেন, একটু এটা শুধুমাত্র বোঝানোর জন্য বলি আমরা, যে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা এই এফটা এখানে গুণ, ওই সাইডে গেলে কী হবে ভাগ। আচ্ছা ভাগটা উল্টে গেলে কি হয় গুণ, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টে যাবে। আচ্ছা আমরা এটাকে কীভাবে করে লিখতে পারি, এফ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এইভাবে লিখতে পারি না, ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ওয়ান বাই এফ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স। এটা যদি একটু সুন্দর করে লিখে দিই এখন, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স লেখা যায় কি না? তো এই জিনিসটাকে একদম সংক্ষেপে লেখা হয়েছে যে একদিকের এফ আরেকদিকে যখন এখানে চলে আসলো এটা ইনভার্স হয়ে গেল, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স। আমরা এই জিনিসটা মনে রাখবো, যখন আমরা অঙ্ক করতে গিয়ে এক্স দেখবো সেখানে আমরা এটা বসাইতে পারবো। আমাদের এখন মূল টার্গেট থাকবে ওয়াইয়ের সাথে যে দুইবার সম্পর্ক তৈরি করতে বলছি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এই যে দুইবার সম্পর্ক তৈরি করতে বলছি। তো একবার তো সম্পর্ক তৈরি করলাম, সম্পর্ক তৈরি করে এক্সকে একা রাখলাম। এখন দ্বিতীয়বার যখন আমরা সম্পর্ক তৈরি করতে যাব, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, সম্পর্ক তৈরি করতে গিয়ে এক পর্যায়ে এক্স একা হয়ে যাবে, তখন এক্সের জায়গাতে আমরা এক্সের মান হিসাবে এটাকে বসাই দিব, অঙ্কটা একদম শেষ পর্যায়ে পৌঁছে যাবে। তাহলে দেখেন এখন কি করা হলো, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু আমরা লিখলাম। আমাদের উদ্দেশ্য থাকবে এক্সকে একা বানানো, এক্সকে একা বানানো। আমরা যখন এক্সকে একা বানাবো তখন এক্সের জায়গায় তার মানটা বসায় দিতে পারবো। তাহলে আমরা লিখলাম ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। তাহলে আমরা যদি দেখেন ওয়াইয়ের নিচে মনে মনে ওয়ান আছে, যে কোনো জিনিসের নিচে মনে মনে ওয়ান থাকে, তাহলে আমরা আর গুণ করতে পারি, এখানে আর গুণ, হ্যাঁ আর গুণ করতে পারি। তো আমরা এই ওয়াই দ্বারা যদি এক্স মাইনাস টুকে গুণ দিই দিলে কী হবে, আমরা যদি এই ওয়াই দ্বারা এক্স মাইনাস টুকে গুণ দিই তাহলে এক্স ওয়াই মাইনাস টু ওয়াই, আর নিচে যে ওয়ান আছে ওই ওয়ান দ্বারা যদি লবকে গুণ করি, এই যে উপরেরটাকে গুণ করি, তাহলে কি হবে এক্স প্লাস থ্রি। আচ্ছা ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কিন্তু এক্সকে একা বানানো। এই এক্সকে আমরা এখন এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর মাইনাস টু ওয়াইকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, কারণ এক্সকে একা বানাতে চাচ্ছি আমরা। এখন এক্স যদি কমন নেই তাহলে থাকবে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু টু ওয়াই প্লাস থ্রি। আমরা এক্সকে একা বানাতে চাচ্ছি, তাহলে এক্স একা থাকলো, তাহলে সেই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, কারণ এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে এটা ভাগ আকারে হয়ে যাবে। এই যে এক্স দেখতেছেন, আমরা এখন ঠিক এই এক্সের জায়গায় তার যে মান আমরা উপরে পেয়েছি এক্সের মান এফ ইনভার্স ওয়াই, ঠিক এক্সের জায়গায় আমরা লিখতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু টু ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান, আমরা এগুলো বসাইতে পারি। আচ্ছা আমরা কি চাচ্ছিলাম, বিপরীত ফাংশন বের করতে। কার বিপরীত ফাংশন বের করতে চাচ্ছিলাম? আমাদের প্রশ্নে যেই ফাংশনটা দেওয়া ছিল আমরা তার বিপরীত ফাংশন বের করতে চাচ্ছিলাম। আচ্ছা এফ অফ এক্সের বিপরীত ফাংশনটা কি হবে? এফ ইনভার্স এক্স। মূল ফাংশনটা হলো এফ অফ এক্স, বিপরীত ফাংশনটা কি হবে? এফ ইনভার্স এক্স। তাহলে আমাদের মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা, মূল উদ্দেশ্য তো এফ ইনভার্স ওয়াই বের করা না। তাহলে আমাদের মূল উদ্দেশ্য এফ ইনভার্স এক্স বের করা। তাহলে দেখেন আমরা ওয়াইয়ের জায়গাতে এক্স বসাই দিছি, ওয়াইয়ের জায়গাতে এক্স বসাই দিছি, তাহলে এখানে ওয়াইয়ের জায়গাতে এক্স বসবে। আচ্ছা ঠিক আছে, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে বিপরীত ফাংশন, এটা হচ্ছে বিপরীত ফাংশন। মূল ফাংশনটার বিপরীত ফাংশনটা বের করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখব বিপরীত ফাংশনে এই যে চলক এক্স আছে, এই এক্সের মান হিসাবে আমরা কত বসাইতে পারবো, কত বসাইতে পারবো না, এটা আমরা এখন দেখব। তো চলকের মান হিসাবে যা বসাইতে পারবো তাকে এই বিপরীত ফাংশনের রেঞ্জ বলা হবে না,
চলকের মান হিসেবে যা বসাইতে পারবো তাকে বলা হবে মূল ফাংশনটার রেঞ্জ। অর্থাৎ মূল ফাংশনের রেঞ্জ বের করতে গিয়ে বিপরীত ফাংশনকে আমরা ব্যবহার করলাম একটা মাধ্যম হিসাবে। এই বিপরীত ফাংশনের মাধ্যমে মূলত মূল ফাংশনের রেঞ্জটা চলে আসবে। তাহলে এখানের মধ্যে চলকের মান কি বসাইতে পারবো? যেহেতু এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে আমরা হরের দিকে তাকাবো। এই হরের মান কোনোভাবেই 0 হইতে পারবে না। তার মানে x - 1 নট ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে x নট ইকুয়াল টু 1, অর্থাৎ x এর মান কোনোভাবেই 1 হইতে পারবে না। অন্য যে কোনো সংখ্যা আমাদের এই অঙ্কতে বসতে পারবে। তার মানে বাস্তব সংখ্যার সেটের মধ্য থেকে কেবলমাত্র 1 বাদ যাবে, কারণ এখানে 1 বসতে পারবে না। 1 বসলে এটা ঠিক থাকবে না। তাহলে 1 বসতে পারবে না, বাকি সবাই বসতে পারবে। তার মানে আমরা বলতে পারি মূল ফাংশনের রেঞ্জ হলো বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে 1কে বাদ দিলে যা থাকে, বাস্তব সংখ্যার সেটের ভিতর থেকে 1কে বাদ দিলে যা কিছু থাকে তারা সবাই এই বিপরীত ফাংশনে বসতে পারবে, অর্থাৎ তারা সবাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। আচ্ছা, আমরা রেঞ্জ তাহলে কি পেলাম? r-1। উদ্দীপকে কোডোমেন কি দেওয়া ছিল? r-1 সমান হয়ে গেছে। তাহলে আমরা বলবো মূল ফাংশনটি হলো সার্বিক ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে অঙ্কের মধ্যে করে দিয়েছি, কোনো সমস্যা নেই। এই যে দেখাচ্ছি, এখানে আমরা একদম সম্পূর্ণটা করে দেখিয়েছি। এই যে দেখেন, তাহলে যেই বিষয়ে আমরা অঙ্কটা করতে 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 যেই বিপরীত ফাংশনটা পেয়েছি, সেখান থেকে আমরা মূল ফাংশনের রেঞ্জ পেয়েছি r-1, আর এটা কোডোমেন হিসাবেও রয়েছে। তাহলে রেঞ্জ আর কোডোমেন পরস্পর সমান। তাহলে মূল ফাংশনটা হলো সার্বিক ফাংশন, আমরা এটা বলতে পারি। তাহলে আবার আমাদেরকে বলছিল প্রমাণ করো যে f ফাংশনটি হলো সার্বিক ফাংশন। আমরা বলে দিলাম f ফাংশনটি সার্বিক ফাংশন প্রমাণিত। আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নের আমরা এখন সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে p of x divided by x square minus 3x minus 40 এটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য p of x এর জায়গায় উদ্দীপকের মধ্যে যে ভগ্নাংশটা অর্থাৎ বহুপদীটা দেওয়া আছে ফাংশন x³ - 3x² - 10, এটাকে আমরা এখানে বসাবো p of x এর জায়গায়। তো যেই ভগ্নাংশটা পাবো তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশ হচ্ছে একটা ভগ্নাংশকে আরও ছোট ছোট কয়েকটা ভগ্নাংশের যোগফল হিসাবে প্রকাশ করা। একটি ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল হিসাবে প্রকাশ করা। তখন ওই প্রত্যেকটা ছোট ছোট যেই ভগ্নাংশগুলো, ওই প্রত্যেকটা ভগ্নাংশকে এই প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলা হবে। আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে বেশ কয়েকটা ছোট ছোট ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো। ওই ছোট ছোট ভগ্নাংশগুলো যখন যোগ করা হবে, যোগফল হিসাবে এই ভগ্নাংশটা তখন পাওয়া যাবে। ওই যে ছোট ছোট ভগ্নাংশ, তাদের প্রত্যেকটাকে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলা হবে। আংশিক অর্থাৎ একটা অংশ, এই ভগ্নাংশটার একটা অংশ। মনে করেন আমি এই ভগ্নাংশটাকে ভেঙে ছোট ছোট 3টা ভগ্নাংশে রূপান্তর করলাম। ওই যে 3টা ভগ্নাংশ, তাদেরকে যোগ করলে এই ভগ্নাংশটা পাওয়া যাবে। ওই যে ছোট ছোট প্রত্যেকটা ভগ্নাংশ, তাদেরকে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলা হবে। এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ, এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ। তো আমাদেরকে বললো এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তো আংশিক ভগ্নাংশ যখন প্রকাশ করতে বলে, তখন আমাদেরকে হরটা যেটা থাকে, এই হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। হরকে উৎপাদকে বিশ্লেষণ অবস্থায় রাখতে হয়। আর আরেকটা বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো যে পুরো যেই ভগ্নাংশটা, একদম সম্পূর্ণ পুরো যেই ভগ্নাংশটা, এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করে বুঝবো? সেটা হচ্ছে আমরা যদি দেখি যে এই ভগ্নাংশটার লবের মাত্রা এবং হরের মাত্রা পরস্পর সমান, তাহলে বলবো এই ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লবের মাত্রা হরের মাত্রার চাইতে বড়, তাহলেও বলবো এটা অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে ছোটোবেলায় আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যেরকমটা শিখেছি, ঠিক ওই একই ব্যাখ্যা এখানের মধ্যে আসবে। তবে এখন আমরা ওই বলবো না লব বড় হর ছোট, এরকম বলবো না। লবের মাত্রা হরের মাত্রা এটা নিয়ে কথা বলবো। যদি দেখি লবের মাত্রা হরের মাত্রার চাইতে ছোট, তাহলে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। যদি দেখি লবের মাত্রা ও হরের মাত্রা সমান সমান, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ।
লবের মাত্রা ও হরের মাত্রার চাইতে বড়, তাহলেও এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এইটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে দুইটা কাজ, প্রথমত এই যে হর যেটা আছে হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দ্বিতীয়ত এই ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত সেই দিকে তাকাইতে হবে। যদি অপ্রকৃত হয় তাহলে তাকে আমাদের ভাঙার চেষ্টা করতে হবে, ভেঙে দুইটা অংশ পাবো, প্রথমে একটা অংশ পাবো আরেকটা পাবো প্রকৃত ভগ্নাংশ। ওই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ রূপান্তর করলে অঙ্কটা শেষ হয়ে যাবে। চলেন এরকম মুখে কথা বলার চাইতে আপনারা যখন এখন লিখে লিখে দেখাবো তখন বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা এই যে হর যেটা দেওয়া, এই হরের উৎপাদকের বিশ্লেষণটা আগে করে ফেলবো। তাহলে আমরা এখানের মধ্যে গ নাম্বার যে সমাধান চলে আসলাম, উদ্দীপকে পি অফ এক্স বলতে কি দেওয়া আছে সেটা লিখলাম। আচ্ছা, হর কি আছে, আমাদেরকে যেই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, যেই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে সেই ভগ্নাংশটার হরের মধ্যে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 5 এই দুইটা উৎপাদক পাওয়া যায়। হর হিসাবে আমি আবারও দেখাচ্ছি, কোনো সমস্যা নাই, এই যে ভগ্নাংশটার হর হিসেবে যেটা আছে তাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই এক্স মাইনাস 8 ইন্টু এক্স প্লাস 5 এই দুইটা উৎপাদক পাই। ওকে ফাইন, তাহলে আমরা হরকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমাদেরকে দেখতে হবে যেই ভগ্নাংশটা আমাদেরকে তারা দিয়েছে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। যদি অপ্রকৃত হয় তাহলে আমাদেরকে কিছু কাজকর্ম করতে হবে। তাহলে চলেন আমরা সেখানের মধ্যে চলে যাই। তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে পি অফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, পি অফ এক্সের জায়গায় সেই বহুপদীটা বসিয়ে দিলাম। এখন আমরা দেখতেছি যে লবের মধ্যে চলকের মাত্রা হচ্ছে 3, বহুপদীটার মাত্রা হচ্ছে 3, আর হরের মধ্যে যেই বহুপদী আছে তার মাত্রা হচ্ছে 2। মাত্রা কি, মাত্রা হচ্ছে বড়, সবচেয়ে বড় যেই পাওয়ার, চলকের সবচেয়ে বড় যেই পাওয়ার এটা হচ্ছে মাত্রা। তাহলে লবের মধ্যে যেই বহুপদী আছে সেখানে চলকের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 3, হরের মধ্যে যেই বহুপদী আছে সেখানে চলকের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি লবের মধ্যে থাকা বহুপদীর মাত্রা হলো 3, হরের মধ্যে থাকা বহুপদীর মাত্রা হলো 2। তো লবের মাত্রা বড়, হরের মাত্রা ছোট, তাহলে এই ভগ্নাংশটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেই মাত্র আমরা বলে ফেললাম এটা অপ্রকৃত ভগ্নাংশ, তখন আমাদেরকে একটু কাজ করতে হবে। যদিও এখানে লেখা রয়েছে তো আমি নোটের মধ্যে একটু লিখে দেখানোর চেষ্টা করি। আমরা এখানের মধ্যে ফাংশনটা আর কি, ফাংশন না, ওই যে ভগ্নাংশটা দেওয়া ছিল সেই ভগ্নাংশটা লিখে নিলাম। তো লবের মধ্যে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40 আমরা এটা লিখলাম। পরবর্তী লাইনে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তখন আমরা যেই কাজটা করব তা হচ্ছে হরটাকে লিখে ফেলি আগে। হ্যাঁ, হরটাকে আগে লিখে ফেলি। এখন এই হরটাকেই আমরা আবার লবের মধ্যেও লিখে ফেলবো। সবাই একটু মনোযোগ দেই, এই হরটাকেই আমরা আবার লবের মধ্যে লিখে ফেলবো। এখন কথা হচ্ছে লিখলাম তো ঠিক আছে, লবের মধ্যে আছে এক্স কিউব কিন্তু এখানে আছে এক্স স্কোয়ার, কত দিয়ে গুণ দিলে এক্স কিউব হবে, কত দিয়ে গুণ দিলে এক্স কিউব হবে। আমরা যদি এক্স দিয়ে গুণ দিই তাহলে এক্স কিউব পাবো। হর যেটা ছিল হরের জায়গা তো লিখছি, তাকে লবের জায়গাতেও লিখে ফেলবো। যখন আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে দেখতে পাবো তখন, প্রকৃত ভগ্নাংশ থাকলে কিছু করতে হবে না, জাস্ট হরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলেই হয়। কিন্তু যখন এটা অপ্রকৃত ভগ্নাংশ তখন হরকে তো উৎপাদকে বিশ্লেষণ করবই, হরটাকে লবের মধ্যে লিখে কাজ করতে হবে, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। হরটাকে লবের মধ্যে লিখলাম, কত দিয়ে গুণ দিলে এই লবের সমান হবে, এক্স দিয়ে গুণ দিলে এক্স কিউব, এক্স দিয়ে গুণ দিলে মাইনাস 3x স্কোয়ার, এক্স দিয়ে গুণ দিলে মাইনাস 40x। এই যে ঘটনা ঘটে গেছে, এক্স দিয়ে এটাকে গুণ দিলাম ঠিক আছে, এক্স দিয়ে এটাকে গুণ দিলাম ঠিক আছে, এক্স দিয়ে এটাকে গুণ দিলে মাইনাস 40x। এটা কি আছে এখানে মাইনাস 40x? নাই তো, তার মানে বেশি লিখে ফেলছি। মাইনাস 40x নাই অথচ আমি লিখে ফেলছি, তাহলে ঠিক করা দরকার না? কীভাবে ঠিক করতে পারি, এখানে আছে মাইনাস 40x, আমরা লিখব প্লাস 40x। এই তো ঠিক হয়ে গেছে, আমরা বেশি লিখে ফেলছি মাইনাস 40x। তো এটাকে বাদ দেওয়ার জন্য আবার পাশে লিখে দিলাম প্লাস 40x, মাইনাস 40x প্লাস 40x, তার মানে বাদ হয়ে যাবে। ওকে ফাইন। আমাদের এখানে আছে মাইনাস 10, তাকে কি এখানে লেখা হয়েছে এখনো পর্যন্ত? এখনও লেখা হয় নাই, তাহলে লেখা দরকার মাইনাস 10। এখন দেখেন
উপরের হিসাব নিকাশ করলে কিন্তু আগের লাইনের সমান হয়। এক্স দিয়ে গুণ দিলে এক্স কিউব, এক্স দিয়ে গুণ দিলে -3x², এক্স দিয়ে গুণ দিলে -40x। এটা ছিল না, তো একে বাদ দেওয়ার জন্য +40x নিয়ে আসলাম। আমার আগের লাইনে -10 আছে, এখনও লেখা হয় নাই, এই জন্য -10 লিখে দিলাম। সব কিছু ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক। এবার পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা আমরা করব সেটি হচ্ছে আমরা বলতে পারি যে এই যে হর যেটা ছিল, এই হরটাকে আবার উপরে লিখলাম, এই হরটাকে আবার উপরে লিখলাম, তাকে একটা গুণ দিলাম এই অংশ পর্যন্ত, এই অংশ পর্যন্ত একটা, আবার বাকিটা আরেকটা অংশ। অর্থাৎ এটাকে আমরা ভাগ করে ফেলতেছি, আলাদা করে ফেলতেছি। আমি আবারও বলতেছি, হর হিসাবে যেই অংশটা লিখলাম এই পর্যন্ত আমরা রাখবো একটা অংশ হিসাবে, আবার বাকিটা আরেকটা অংশ। আমরা বলতে পারি এই হরটা এতটুকুর নিচেও আছে, এই হরটা এদের নিচেও আছে, এই হর এদের নিচেও আছে, এই হর এদের নিচেও আছে। তাহলে আমরা একটু ভাগ ভাগ করে লিখি, হ্যাঁ, একটু আলাদা আলাদা করে লিখি। তাহলে আমরা x ইন্টু x² - 3x - 40, x² - 3x - 40 প্লাস 40x - 10, x² - 3x - 40 লিখলাম। সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি, এই হরটা এই অংশটার নিচেও আছে, এই হরটা এই অংশটার নিচেও আছে। তো একটু ভেঙে ভেঙে লিখলাম, ওকে। আচ্ছা, প্লাস চিহ্নটা দিলাম কোথা থেকে? এই যে প্লাস চিহ্ন। পরবর্তী লাইনে যাই। আমরা বলতে পারি এটার এটা কাটাকাটি যায়, থাকে কত? এক্স, তারপরে প্লাস, তারপরে 40x - 10 ডিভাইডেড বাই x² - 3x - 40। খেয়াল করে দেখেন এই মুহূর্তে এই অংশটার দিকে একটু তাকান সবাই দয়া করে, এই অংশটার দিকে তাকাই দেখেন। এখন কিন্তু লবের মধ্যে যেই চলক আছে তার পাওয়ার কিন্তু হরের মধ্যে থাকা চলকের পাওয়ারের চেয়ে ছোট হয়ে গেছে। অর্থাৎ লবের মাত্রা হরের মাত্রা চেয়ে ছোট হয়ে গেছে। এইটা একটা প্রকৃত ভগ্নাংশ, এই অংশটুকু একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এখন এইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। সবাই একটু কথাটা খেয়াল করি। আমরা এখন যেই কাজটা করব, এটা যা আছে তাই থাকলো, প্লাস প্লাস থাকলো, আমরা এইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে যেই রেজাল্টগুলো পাবো তাদেরকে আমরা এখানে বসাই দিব। এইটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, যেই রেজাল্ট পাবো তাদেরকে এখানে বসায়া দিব। আমাদের অঙ্কটা কমপ্লিট। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, বিষয়টা পুরোটা ব্যাখ্যা দিলাম। এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে আসি। ইতিমধ্যে আপনারা এই জিনিসটা দেখেছেন যে এইভাবে করে লিখলাম x + 40x - 10 ডিভাইডেড বাই x² - 3x - 40। আমরা এখন যেই আমাদের প্রশ্নে যার আংশিক ভগ্নাংশ করতে বলা হয়েছিল, আমাদের প্রশ্নে যার আংশিক ভগ্নাংশ করতে বলা হয়েছিল তাকে লিখলাম যে p of x মানে হলো x³ - 3x² - 10 আর নিচে x² - 3x - 40। তো এইটা মানে হলো x + 40x - 10 ডিভাইডেড বাই x - 8 × x + 5। আমরা অভেদ চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন ব্যবহার করব? অভেদ চিহ্ন ব্যবহার করব। যখন আমাদেরকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে বলবে, আমি যখন মূল কাজটা আরম্ভ করব অভেদ চিহ্ন দিব। তো আমরা অভেদ চিহ্ন দিলাম। এখন দেখেন হর হিসাবে যে x² - 3x - 40 ছিল, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে হয় x - 8 x + 5। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা তাহলে এই হর হিসাবে যা পাইলাম উৎপাদকে বিশ্লেষণ হিসাবে আমরা তাকে লিখলাম। এটাকে 1 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ দিলাম? 1 নং সমীকরণ দিলাম। হরটাকে উৎপাদকে বিশ্লেষণ হিসাবে লিখলাম, এইটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। আমাদের মেইন কাজ আরম্ভ হয়েছে। সবাই খেয়াল করি, আমাদের মেইন কাজ আরম্ভ হয়েছে। আমরা আমাদেরকে যেটার আংশিক ভগ্নাংশ করতে বলেছে, এইটার আংশিক ভগ্নাংশ করতে বলেছে। এটাকে ভাঙলে পাওয়া যায় এরকম x + 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5। আমরা এখন যতটুকুর কাজ করব, আমরা করব শুধু এতটুকুর কাজ, অঙ্কটা সহজ হয়ে যাবে। আমরা এতটুকুকে উৎপাদক আর কি আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা লিখব ধরি, যখনই আংশিক ভগ্নাংশ করতে বলে অঙ্কের শুরুটা করি ধরির মাধ্যমে। ধরি 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5 অভেদ চিহ্ন। এরপরে আমরা যেটা করব, এই দেখেন আপনাদের সামনেই করি, কোনো সমস্যা নেই। এই যে আমি এটা একটু ঢেকে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য।
আপনাদেরকে বোঝানোর জন্য এটা ঢেকে দিলাম। সেটা হচ্ছে আমরা লিখলাম 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5 অভেদ চিহ্ন। এখন এই যে একটা উৎপাদক তাকে আমরা একটা ভগ্নাংশের হর হিসাবে লিখলাম, তারপরে প্লাস এই যে উৎপাদক x + 5 তাকে আরেকটা ভগ্নাংশের হর হিসাবে লিখলাম। যেহেতু এখানে x এর পাওয়ার হিসাবে 1 আছে তার মানে কোনো ভেজাল নাই, উপরে আমরা a লিখলাম। যেহেতু এখানে x এর পাওয়ার হিসেবে 1 আছে তার মানে কোনো ভেজাল নাই, আমরা b লিখলাম। আচ্ছা ঠিক আছে, তো এটাকে বললাম 2 নং সমীকরণ। এখন আমাদের পুরো অঙ্কটাই 2 নং সমীকরণকে টার্গেট করেই চলবে। পুরো অঙ্কটা 2 নং সমীকরণকে টার্গেট করেই চলবে। ওকে ফাইন, আমরা এই 2 নং সমীকরণে a এর মান b এর মান বসানোর চেষ্টা করব, অর্থাৎ a এর মান b এর মান খুঁজে বের করব। a এর মান কত হবে, b এর মান কত হবে। এই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, প্রথমেই এই 2 নং সমীকরণের এই যে বাম দিকে হরের মধ্যে যা আছে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। আপনারা জানেন যে আংশিক ভগ্নাংশ করার সময় সর্বপ্রথম আমরা এই বাম দিকে যেই ভগ্নাংশটা রয়েছে তার হরে যা থাকে তা দ্বারা উভয় পক্ষকে গুণ করি। তাহলে আমরা বলবো 2 নং সমীকরণের উভয় পক্ষকে x - 8 x + 5 দ্বারা গুণ করে পাই। আমরা এটা লিখলাম, গুণ করলাম। তাহলে গুণ করলে 40x - 10, গুণ করলে a × x + 5, গুণ করলে b × x - 8 পাওয়া যায়। তাকে বলবো 3 নং সমীকরণ। এখন এই 3 নং সমীকরণে একের পর এক মান বসাবো। কোন মান বসাবো? এই a এর নিচে যে x - 8 আছে, a এর নিচে x - 8 আছে, মনে মনে লিখতে হবে না, এটা খাতার মধ্যে লিখতে হবে না, মনে মনে ওই হরটাকে ইকুয়াল টু 0 বলবো। ওই হরটা ইকুয়াল টু 0 বলবো। তাহলে x এর মান কত পাওয়া যায়? x এর মান 8 পাওয়া যায়। x এর মান কত পাওয়া যায়? 8 পাওয়া যায়। এই যে x এর মান 8 পাওয়া গেল, আমরা 3 নং সমীকরণে x এর মান 8 বসাবো। 3 নং সমীকরণে x এর মান 8 বসাবো। তাহলে বসানোর পর আমরা ক্যালকুলেশন করে a এর মান হিসাবে পেয়েছি 310 ডিভাইডেড বাই 13। এটা হচ্ছে a এর মান। এইবার আমরা যেই কাজটা করব, এই b এর নিচে হর হিসাবে যেটা আছে এইটা ইকুয়াল টু 0 আমরা মনে মনে ধরে নিব। তাহলে x এর মান কত আসে? -5। আমরা এখন 3 নং সমীকরণে x এর মান -5 বসাবো। 3 নং সমীকরণে x এর মান -5 বসাবো। 3 নং সমীকরণে x এর মান -5 বসালে ক্যালকুলেশন করলে b এর মান আসে 210 ডিভাইডেড বাই 13। তাহলে আমরা a এর মানও পেয়ে গেলাম, আমরা b এর মানও পেয়ে গেলাম, খুবই সহজ হয়ে গেল। তাহলে আমরা এখন 2 নং সমীকরণে আমরা এই a এর মান b এর মান বসিয়ে দিব। 2 নং সমীকরণে a এর মান b এর মান বসিয়ে দিব। তাহলে 2 নং সমীকরণটা কেমন ছিল? 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5 অভেদ চিহ্ন। এখানে ছিল a। আমি একটু আপনাদের সামনে একটু আবার এই যে ঢেকে দিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি। দেখেন সবাই, আমাদের 2 নং সমীকরণটা কেমন ছিল? এইটা অভেদ চিহ্ন, a ডিভাইডেড বাই x - 8 প্লাস b ডিভাইডেড বাই x + 5। এই মুহূর্তে আমরা a এর জায়গায় a এর মান বসায় দিব, এই মুহূর্তে b এর জায়গায় b এর মান বসায়া দিব। ওকে ওকে, এরপর আমরা যেই কাজটা করব, আমরা যদি দেখি যে এই যে ভাগ চিহ্নটা, এই ভাগ চিহ্নের উপরে ভগ্নাংশ আছে, ভাগ চিহ্নের উপরে ভগ্নাংশ আছে, তাহলে আমরা ওই ভগ্নাংশের লবটাকে রাখবো আর হরটাকে একেবারে নিচে নামায় দিব। যদি ভাগ চিহ্নের উপরে ভগ্নাংশ দেখতে পাই তাহলে লবটাকে উপরে রাখবো, হরটাকে একেবারে নিচে নামায় দিব। অর্থাৎ হরটা এখানে চলে আসবে, হরটা এখানে চলে আসবে 13 ইন্টু x - 8। এখানের মধ্যে এই 13টা একেবারে নিচে চলে আসবে। কেন? তার ব্যাখ্যাটাও আমি এখন দিব ইনশাআল্লাহ, তার ব্যাখ্যাটাও দিব। দেখেন এই যে কিন্তু লেখা আছে 310 ডিভাইডেড বাই 13 ডিভাইডেড বাই x - 8। আমি এটা লিখি 310 ডিভাইডেড বাই 13 ডিভাইডেড বাই x - 8। আচ্ছা, এই যে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের উপরের যে অংশটা তাকে আমরা লিখলাম পরের লাইনে। ভাগ চিহ্নকে উল্টাই দিলে হয় গুণ। তাহলে ভাগের পরে যেটা আছে সে উল্টায় যাবে, ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে। x - 8 উল্টায়া গেলে কি হয়? দেখেন x - 8 এর নিচে মনে মনে 1 আছে না, x - 8 এর নিচে মনে মনে 1 আছে না, তাহলে x - 8 উল্টায়া গেলে 1/x - 8। তাহলে এখন আমরা যেই কাজটা করতে পারি, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 310 দিয়ে 1কে গুণ দিলে 310, 13 দিয়ে এটাকে গুণ দিলে 13 ইন্টু x - 8। তাহলে সহজ কথা, ভাগ চিহ্নের উপরে যদি কোনো ভগ্নাংশ দেখতে পাই, লবটাকে আমরা উপরে ঠিকই রাখবো আর ওই ভগ্নাংশের হরটাকে নিচে নামায় দিব। একেবারে সহজ, একেবারে সহজ। ঠিক আছে, এই যে আমরা জাস্ট এই হরটাকে নিচে নামিয়ে দিলাম,
ঠিক আছে, নিচে নামিয়ে দিলাম, এতটুকুই। ওকে, তাহলে আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যে আমি কেন এই কথাটা বলেছিলাম। তাহলে 310 উপরেই থাকবে আর 13টা নিচে নেমে গেল, 210 উপরেই থাকবে, 13টা নিচে নেমে গেল। তাহলে এই যে আমরা ফলাফলটা বের করলাম, এইটা ছিল 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5 এর ফলাফল। আবার খেয়াল করি সবাই, এই যে আমরা অঙ্কটা করলাম, এই ফলাফলটা ছিল 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5 এর ফলাফল। আমাদের যে মূল অঙ্কটা ছিল, একদম মূল অঙ্কটা 1 নং সমীকরণের কাছে নিয়ে যাই। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছিল p অফ x ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40, তাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা p অফ x কে বসিয়েছি, হরকে উৎপাদকে বিশ্লেষণ করেছি, এটা হচ্ছে আমাদের মূল যেই ভগ্নাংশ, সেটা আমাদের মূল ভগ্নাংশটা হলো এইটা। তাহলে তাকে আমরা যখন ভাঙলাম, আমরা এইরকমভাবে রেজাল্ট পেয়েছি x প্লাস 40x - 10 ডিভাইডেড বাই x - 8 ইন্টু x + 5। এই মুহূর্তে আমরা এতক্ষণ যাবত যে অঙ্কটা করেছি, এতটুকুর কাজ করেছিলাম, এতটুকুর কাজ। কিন্তু আমাদেরকে কি এটা দেওয়া হয়েছিল? আমাদেরকে এইটা দেওয়া হয়েছিল। তাহলে এই ভগ্নাংশ অভেদ চিহ্ন x প্লাস এই ভগ্নাংশ, আমরা এইটার কাজ করেছি, রেজাল্ট পেয়েছি, ওই রেজাল্টটাকে এনে এখানে আমাদের বসায় দিব। তাহলে এটা অভেদ চিহ্ন x প্লাস এইটার ফলাফল এখানের মধ্যে বসবে। তাহলে চলেন একদম অঙ্কের শেষে নিয়ে যাই। আমরা বললাম উপরোক্ত সমীকরণটি, মানে এইটা উপরোক্ত সমীকরণটি 1 নং সমীকরণে বসিয়ে পাই মূল যেই ভগ্নাংশ, তাকে লিখলাম অভেদ চিহ্ন x প্লাস এইটার ফলাফলগুলো, x প্লাস এইটার ফলাফলগুলো। তাহলে যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, অঙ্কটা অবশেষে কমপ্লিট হয়েছে। তাহলে আমরা একদম অঙ্কটা পুরোটা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি, এখানের মধ্যে কোনো লাইন বাদ দেই নাই, একেবারে বিস্তারিতভাবে ভেঙে করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া থাকবে, যাতে করে আপনি যেই অঙ্ক করতেছেন হঠাৎ করে যদি আপনি আটকে যান বা বুঝতেছেন না, সমস্যা হইতেছে, কনফিউশন তৈরি হয়েছে, পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সমাধান করে দিয়েছেন, তার ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।